मगर इससे पहले जितनी बार भी नाटक हुए मैं हीरो रहा हूँ ना। तो इतनी बार हीरो बन चुका है ना। अरे लेकिन ये मुंडू हीरो लगता है क्या? জানি একটু লেট হয়ে গেছে, টি-20 টিম দিয়ে দিয়েছে 3 দিন আগেই, আমরা ভিডিওটা আনতে পারিনি সঙ্গে সঙ্গে। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আয়ারল্যান্ড আর ইংল্যান্ড সিরিজের জন্য কিন্তু টি-20 টিম ইন্ডিয়া রিলিজ করে দিয়েছে। তো এই টিমের মধ্যে কিন্তু কিছু শকিং চেঞ্জেস দেখা গেছে, যেমন কিছু কিছু প্লেয়ার যারা টিমের মধ্যে অলরেডি ছিল তাদেরকে অকারণে বাদ দিয়ে দেওয়া হয়েছে, যেমন কুলদীপ যাদব, রিঙ্কু সিং। এমন কিছু কিছু প্লেয়ার আছে যারা আইপিএলে ফিনোমিনাল পারফরমেন্স করে এসছে, তারপরেও কিন্তু তাদেরকে নেওয়া হয়নি টিমের মধ্যে, যেমন রজত পাতিদার, এমনকি ক্যাপ্টেন্সির কথাও বলা হচ্ছিল তাকে, তারপরে ভুবনেশ্বর কুমার, তারপরে কুণাল পান্ডিয়া। ना तुम लोग का नाम नहीं है। एक बार फिर से देखिए ना भूषण भाई। এরকম কিছু কিছু প্লেয়ার আছে। আর হার্দিক পান্ডিয়া আর হচ্ছে জসপ্রীত বুমরাকে কিন্তু রেস্ট দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে জানি না। টি-20 একমাত্র গেম যেখানে কিন্তু ওরা এসে এফর্টলেসলি খেলতে পারবে, অতটা খাটনির ব্যাপার নেই, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দরকার নেই, তাও আবার ইংল্যান্ডের মতো কন্ডিশনে, ঠিক আছে। তারপরে হচ্ছে কিছু কিছু প্লেয়াররা আছে যারা কিন্তু নতুন টিমে ঢুকেছে, তার মধ্যে একজন প্লেয়ার প্রমিনেন্ট নাম হচ্ছে শ্রেয়াস আয়ার, দ্য ক্যাপ্টেন, নতুন টিমে ঢুকে ডাইরেক্ট ক্যাপ্টেন করা হয়েছে সরপঞ্চ সাহকে। তারপরে বৈভব সূর্যবংশীর কিন্তু এন্ট্রি হয়েছে, 15 বছরকে বালক একটা মাত্র বৈভব সূর্যবংশীর এন্ট্রি করা হয়েছে। প্রিন্স যাদব একটা প্লেয়ার যাকে ওডিআইতে আমরা চান্স পেতে দেখেছি, এবং টি-20 টিমের সঙ্গেও কিন্তু তাকে ক্যারি করা হচ্ছে ইংল্যান্ড আর আয়ারল্যান্ডের জন্য। তো অনেক কিছু বলার আছে, আমরা আজকে ডিপ অ্যানালাইসিসই করব এটা নিয়ে, বলতে গেলে টিমটাকে নিয়ে, এবং বেস্ট 11 কি হতে পারে এখান থেকে আপনারা কিন্তু এখানেই পেয়ে যাবেন এই ভিডিওর মধ্যে। আমরা বেস্ট 11 এখান থেকে, হ্যাঁ এখান থেকে কিন্তু আমরা বের করবো বেস্ট 11 কি হতে পারে। তাছাড়াও রয়েছে এখানে যারা যারা সিলেক্ট হয়নি তারা কেন সিলেক্ট হয়নি সেটার কারণ আছে, প্লাস হচ্ছে সূর্যা কুমার যাদব ইজ নট অ্যান ইন্ডিয়ান ক্যাপ্টেন এনিমোর। তো সূর্যা কুমার যাদবের কি এখান থেকে চান্স পাওয়ার আর মানে আর কোনো রকম সুযোগ পাওয়ার রয়েছে কি, চান্স আদৌ ক্যাপ্টেন্সি কি ফেরত পেতে পারে এখান থেকে? তো আমরা এগুলো নিয়ে আলোচনা করবো এই ভিডিওর মধ্যে। ভিডিও শেষ অবধি দেখে যাবেন। আপনারা দেখছেন ফেল ক্রিকেটার্স চ্যানেল, আমি সুদীপ্ত এবং শান্তনু। তো আজকের টপিক যেটা সবার প্রথমে শুরু করা যাক, ইন্ডিয়ান টি-20 টিম। চলো নতুন টিম যা রিলিজ করেছে, ঠিক আছে, আমার মতে ঠিক আছে। বেশি দেখ, অজিত আগারকার এত প্লেয়াররা রয়েছে চারিদিকে, এখান থেকে টিম সিলেক্ট করা সব সময়ের জন্য কঠিন, এটা মানতেই হবে। আর কেউ বলুক কিছু বলুক না বলুক, এটা কিন্তু কঠিন ব্যাপার যে এখান থেকে এত আইপিএল এর প্লেয়ার থেকে যে বের করা, এখান থেকে তুই আইপিএল এ বেস্ট 11 বানালে হয়তো ইন্ডিয়ান প্লেয়াররাই থাকবে সব, ঠিক আছে, বেশিরভাগ। তাহলে সেখান থেকে টিম বার করা কিন্তু খুব মুশকিল, কিছু কিছু আপসেট তো হবেই এখান থেকে, হ্যাঁ সবাই চান্স পায় না এমনিতেও। তারপরে শ্রেয়াস আয়ারকে ক্যাপ্টেন করা হয়েছে এখান থেকে, এই একটা ডিসিশন ভালো ছিল আমি মনে করি, কিন্তু একটা জিনিস খারাপও হয়েছে তার সাথে, যেমন তিলক বর্মাকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে শকিংলি, এটা কিন্তু কেউ আশা করতে পারেনি। আর যেমন যেটা বলছিলাম সেটা হচ্ছে সূর্যা কুমার যাদবের কথা, কিন্তু সূর্যা কুমার যাদবকে একদম মানে আউট অফ দ্য ফ্রেমের পুরো বাইরে ফ্রেমের বাইরে করে দিয়েছে পুরোপুরি সূর্যা কুমার যাদবকে, যেটা কিন্তু আমাদের কারোর ভালো লাগেনি এই জিনিসটা। একটা প্লেয়ার যে হচ্ছে লাস্ট ম্যাচ খেলে এসছে, টি-20 ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে ইন্ডিয়াকে, তারপরের ম্যাচে একটা প্লেয়ারকে কি করে বসানো যেতে পারে? তার ক্যাপ্টেন্সি তো নিয়ে নেওয়া হয়েছেই, তাকে টিম থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। মানে এরকম প্রথম দেখা গেল যে এরকম 4টে ক্যাপ্টেন যারা ওয়ার্ল্ড কাপ তুলেছে, তার মধ্যে যে ওয়ার্ল্ড কাপ তুলে টিমেই শুধু নেই, মানে ক্যাপ্টেন তো নেই, টিমেও নেই। কপিল দেব, ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা আর বিরাট কোহলি তো পাইনি, রোহিত শর্মা আর সূর্যা কুমার যাদব, তাকে পরের ম্যাচে কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে। মানছি সেটাই ছিল না, গত আইপিএল অবধি ভালো খেলেছে, গত আইপিএলও 700 উপরে রান ছিল, কিন্তু রিসেন্ট ফর্ম ভালো না, কিন্তু ফর্ম আসতে কতদিন, ঠিক আছে, এটা ফর্ম কিন্তু টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। সূর্যা কুমার যাদব আমাদের যে খেলা দেখিয়ে গেছে আমাদের জীবনে, একটা চ্যাপ্টার লিখে দিয়ে গেছে সূর্যা কুমার যাদবের টি-20 ক্রিকেটে, যে টি-20 ক্রিকেটকে কিভাবে ভেঙে ওখান থেকে বেরিয়ে, এক তো 30 বছর বয়সে চান্স পেয়েছে সবার প্রথমে, 31 বছর বয়সে ক্যাপ্টেন, 32-33 বছর বয়সে ওয়ার্ল্ড কাপ উইনার, 34-35 বছরে অ্যাজ এ ক্যাপ্টেন ওয়ার্ল্ড কাপ উইনার। মানে বয়স হয় না কোনো, এটা কিন্তু সূর্যা কুমার যাদব বুঝিয়ে দিয়ে গেছে ভাই। তাহলে সেরকম একটা প্লেয়ারকে যারা যে 360 ডিগ্রি যাকে প্লেয়ার বলা হয়, এবি ডিভিলিয়ার্সের পরে যদি বলা হয়, আমি বলবো এবি ডিভিলিয়ার্সের থেকেও, এটা বড় স্টেটমেন্ট হতে পারে, কিন্তু এবি ডিভিলিয়ার্সের থেকেও বেশি স্কিল্ড প্লেয়ার কিন্তু টি-20 ক্ষেত্রে, শুধু যদি বলা হয় যে বোলারসদের টেক অন করা, ফাস্ট বোলারদের, সূর্যা কুমার যাদবের থেকে কেউ ভালো পারে না। আর কেউ দেখিনি আমরা, খেলতোই একটাই ফরম্যাট, ঠিক আছে। আমার মনে হয় না যে তুই বলি না ক্লাস সত্যি পার্মানেন্ট না, ঠিক আছে, ফর্ম
অ্যাকচুয়ালি সূর্যা কুমারের প্রতি আমার মনে হয় এটা অন্যায় হয়েছে। ঠিক অবশ্যই, আছে, আমি তো সেটাই বলতে চাইছি। একদম মানে একদম থ্রুলি আমরা যে মানে অ্যানালাইসিস করেছি, অ্যানালাইসিসের মধ্যে দেখা গেছে কি পুরোটাই মানে ওর প্রতি তো অন্যায় করেছে। ইন্ডিয়ান ক্যাপ্টেন্সি যদি দেখিস তুই সূর্য কুমার যাদবের 52টা ম্যাচে টোটাল ক্যাপ্টেন্সি করেছে, তার মধ্যে 40টা উইন, 8টা হচ্ছে হেরেছে ম্যাচ। কত পার্সেন্ট বলতো? 82% এর উইনিং রেকর্ড রয়েছে। আর কি করবে একটা প্লেয়ার বল এখান থেকে? তাহলে ও কিভাবে এখন কি খেলছে? মুম্বাই টি20 লিগ খেলছে, সেখান থেকে এসে ওখানেও দুটো ম্যাচ প্রথমে ভালো খেলেনি, তারপরে কিন্তু একটা হাফ সেঞ্চুরি কাছাকাছি মেরে গেছে, 46 রানে একটা মেরে গেছে। কিন্তু আমি মনে করি না এখান থেকে কোনো প্লেয়ারের ফর্ম এভাবে পুরো গায়েব হয়ে যেতে পারে। তুমি যাকে, আর গৌতম গম্ভীরের তো ফেভারিট ছিল সূর্য কুমার, অবশ্যই যদি ফিউচার ক্যাপ্টেন দেখতো আমি মনে করি শ্রেয়াস আয়ার একদম ডিজার্ভ করে, কিন্তু অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে রাখা দরকার। হ্যাঁ, ওটাই বলতে চাইছি আমি, যে আমি কি মনে করি এখান থেকে আমার যদি পার্সোনাল জিনিস মনে করিস, একটা প্লেয়ারকে এভাবে বসানো উচিত। কি করো তুমি? ওকে দুটো অন্তত সিরিজের টাইম দাও, বসাবেই, আমি জানি বসাবেই, ভেবে রেখেছে যখন সিলেক্টররা ইয়েরা কিন্তু বসাবেই, কিন্তু একটু টাইম দাও, দুটো সিরিজ অন্তত, ওর যে অনার, ওর সম্মানের জন্য অন্তত দুটো সিরিজ দেওয়া উচিত ছিল, যেখানে ও তারপরে বসাক। এমনিতেও তো ওয়ার্ল্ড কাপ জেতার পরে যদি বসাতে পারে, তাহলে দুটো সিরিজে যদি ভালো খেলেও ফেলে, তারপরে রেস্টেড যেটাকে বলে, রেস্ট দেওয়ার জন্য বসাতেই পারতো, তারপরে অন্তত সম্মানটা তো পেতো। তো এখান থেকে কি আর কামব্যাক করতে পারবে কিনা? মনে হয় না যে আর কামব্যাক, আমার মনে হয় সূর্য কুমার ফিনিশড। আমারও একটা জিনিস কি মনে হয় বলতো, যদি আইপিএল, ওর এখন 35 বছর বয়স, আইপিএল যদি পরের সিজনে ভালো খেলে না, টিমের মধ্যে কামব্যাক করতে পারবে। আমার মনে হয় এটা টিমের মধ্যে কামব্যাক করার এখনো চান্সেস রয়েছে, কিন্তু ক্যাপ্টেন্সি আর পাবে না, কারণ হচ্ছে শ্রেয়াস আয়ারকে পুরো এখান থেকে তুলে নিয়ে আসা হয়েছে। আমার মনে হয় শ্রেয়াস আয়ারকে মোটামুটি 2027-এর যে, হ্যাঁ এটা তো অবশ্যই 2027-এর, এমনকি তারও ফিউচারের কথা বলছি, 2027-এর পরেও কিন্তু 2029-এ যে 2027 না 28-এর পরে যে 2030 আছে, 4 বছর তো অন্তত রাখবেই শ্রেয়াস আয়ারকে না। তো ক্যাপ্টেন হিসাবে এখান থেকে শ্রেয়াস আয়ার নো ডাউট, ঠিক আছে, কিন্তু শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন হিসাবে কোনো দিক থেকেই খারাপ না। আমাদের ইস্যু হচ্ছে, আমরা যেটা নিয়ে বলছি, সূর্য কুমার যাদবকে প্রপার যে সম্মানটা দেওয়া উচিত এইটা দেওয়া হলো না, এটা হচ্ছে মেন ব্যাপার সূর্য কুমারকে নিয়ে। আর শ্রেয়াস আয়ারের কথা যদি বলি আমরা, ক্যাপ্টেন্সি ওর কাছেও ভালো ক্যাপ্টেন্সি এক্সপিরিয়েন্স রয়েছে, ঠিক আছে, 100টার উপরে ম্যাচ ক্যাপ্টেন্সি অলরেডি টি20-তে করা হয়ে গেছে, দিল্লিকে ফাইনালে পৌঁছেছে, কলকাতাকে রিভাইভ করেছে, গিয়ে চ্যাম্পিয়নশিপ জিতিয়েছে, এমনকি পাঞ্জাবকে 11 বছর পরে গিয়ে ফাইনালে উঠিয়েছে, ঠিক আছে, এরকম ওর কিন্তু অ্যাচিভমেন্ট রয়েছে আইপিএলে। শুধু আইপিএল এর কথা যদি তুই বলিস, টোটাল 94টা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছে, তার মধ্যে 54টাতে উইন আছে, 35টাতে লস আছে, মানে 60%-এর উপরে উইনিং পার্সেন্টেজ। এবং এটা একটা রেকর্ড, কারণ হচ্ছে MS ধোনি, রোহিত শর্মা, বিরাট কোহলি, এরা তো সব থেকে বেশি ক্যাপ্টেন্সি করেছে। এদের যদি তুই এদেরকে নিয়েও যদি 50+ ম্যাচের রেকর্ড ধরিস, তাহলে কিন্তু শ্রেয়াস আয়ারের সব থেকে বেশি এখন অব্দি আইপিএলের ইতিহাসে। তাহলে শ্রেয়াস আয়ার ক্যাপেবল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমার একটা ইস্যু হচ্ছে, যদি তুমি এই প্লেয়ারটাকে কন্টিনিউ খেলাতে, তারপরে এসে ক্যাপ্টেন করতে, তাহলে আরো জিনিসটা ভালো দেখাতো। মোদ্দা কথা, 2023-এর পরে শ্রেয়াস আয়ার এখনো অব্দি ইন্ডিয়ার হয়ে একটা টি20 ইন্টারন্যাশনালে ম্যাচও খেলেনি, লাস্ট 2023-এ খেলেছিল, এখান থেকে ডাইরেক্ট এনে ক্যাপ্টেন বানানো হয়েছে ইন্ডিয়া। ওটাই তো কথা, যে টি20 ফরম্যাটেই ছিল না, ফেমেই ছিল না, যেহেতু আগের টি20 বিশ্বকাপ বল বা রিসেন্ট যতগুলি ম্যাচ খেলেছে কোনো ইয়েতেই ছিল না, ইন্টারন্যাশনাল কিছুতে কিন্তু ছিল না। 2 মাস আগে কোনো গল্প নেই, হঠাৎ করে এসে কিন্তু এরা একটা পজিটিভ না, এরা একটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আমরা দুটো মিলিয়ে বললাম। পজিটিভই হবে, তুই টিমটা দেখ না, এখনকার টিমটা দেখ, এখান থেকে নেগেটিভ কি হতে পারে বলতো তুই আমাকে। আর গৌতম গম্ভীরের সঙ্গে সব থেকে ফানি ব্যাপার যেটা, গৌতম গম্ভীর কিন্তু সাজেস্ট করেনি শ্রেয়াস আয়ারের নাম, গৌতম গম্ভীর করেছে এখানে পরিষ্কারভাবে সঞ্জু স্যামসনের নাম। তো এটা পুরো একদম রুমার স্পেকুলেশনের থেকে উপরের কিছু, কনফার্ম নিউজ না অবশ্যই, কিন্তু ও এখান থেকে সাজেস্ট করেছিল সঞ্জু স্যামসনের নাম। সিলেক্টররা কিন্তু এখানে শ্রেয়াস আয়ারকে বানিয়েছে। এই সেম জিনিসটা এর আগে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে 2024-এও হয়েছিল। কি বলতো, গৌতম গম্ভীর চেয়েছিল নীতিশ রানাকে ক্যাপ্টেন্সি দিতে, আর তার আগের বছর করেছিল হাফ স্টেজটা পুরোপুরি। তারপরে গিয়ে কিন্তু ওখান থেকে সিলেক্টর তো হয় না, ম্যানেজমেন্ট কিন্তু শ্রেয়াস আয়ারকে ঘোষণা করে দিয়েছিল ক্যাপ্টেন হিসেবে, না আমাদের ক্যাপ্টেন ওই থাকবে, আগের বছর রেস্টে ছিল যেহেতু, তো ওই থাকবে, এরকম জিনিসটা কিন্তু আগেও হয়েছে। এবার তুই যেটা বললি যে কতটা কি ভালো করে না করে, এবার গৌতম গম্ভীরের সঙ্গে শ্রেয়াস আয়ারের কতটা বনবে না বনবে, ওটাই। আর আরেকটা জিনিস পজিটিভ কি আছে, এর মধ্যে সিনিয়র প্লেয়াররা নেই, যা আছে সব জুনিয়র প্লেয়াররা একটু মাথা নিচু করেই থাকে। সিনিয়র প্লেয়াররা থাকলে কিন্তু এই বছরের মুম্বাইয়ের মতো অবস্থা হতে পারে। ফরম্যাটের খেলা তো আশা করি দুজনের মধ্যে বন্ডিংটা মানে খুব তাড়াতাড়ি আয়ারল্যান্ড সিরিজেই বোঝা যাবে, ঠিক আছে, সব তো একসাথে খেলে এসেছে না, এটা বলতে হবে।
তো এটার পরে আমরা যদি ম্যাচের এই ম্যাচ বলছি যদি আমরা টিমের উপরে আসি, টিম কেমন হয়েছে না হয়েছে। তো টিম মোটামুটি দেখ, শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন্সির সাথে সূর্যকুমার সূর্যবংশী রয়েছে, তিলক বর্মা ভাইস ক্যাপ্টেন্সি রয়েছে, ইয়েকে চান্স দেওয়া হয়েছে বৈভব সূর্যবংশীকে। যদিও আমার মনে হয় না বৈভব সূর্যবংশী এত সহজে এখনো অবধি চান্স পাবে, ওকে ক্যারি করে নিয়ে যাবে টিমের সঙ্গে, টিমের এনভায়রনমেন্টে থাকবে। ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিতে, সেনা কান্ট্রিতে যাবে, গিয়ে ওখানে কেমন কি কন্ডিশন এইসব দেখাবে ওকে, ঠিক আছে। মাত্র 15 বছরের একটা ছেলে, ঠিক আছে, এত সহজে চান্স পাবে। আর আমার মনে হয় কি বলতো, যদি এটা ইন্ডিয়ার মাটিতে খেলাতো না, ওকে চান্স এখন দিত না, এখন দিত না, এখন টিমের একটা তো যেহেতু সেনা কান্ট্রি তো, ঠিক আছে, ওখানে যে অ্যাটমসফিয়ার আছে, একটা পরিবেশ আছে। আমি এটা নিয়ে আমি শিওর না, কারণ দেখ অজিত আগারকার যে ইন্টারভিউতে বলেছে, প্রেস কনফারেন্সে বলেছে, আমরা বৈভব সূর্যবংশীকে সিলেক্ট করি, যেহেতু 15 জনের স্কোয়াড একটা তৈরি হয়ে গেছে। বৈভব সূর্যবংশী ফোর্সড আস টু সিলেক্ট হিম, ওটাই তো, মানে ফোর্স করেছে, মানে মুখে বলে না, সেটাই পারফরম্যান্সে, মানে বহুদিন বাদে 16 জনের স্কোয়াড, বিশ্বকাপও হয় না, বিশ্বকাপ 15 জন হয়, ঠিক আছে, সেখান থেকে সূর্যবংশীকে অ্যাড করে, মানে ওটাই যেটা বলছিলাম যে সেনা কান্ট্রির ওই জায়গাটার মধ্যে ওকে তৈরি করবে আর কি। আর নতুন নাম যদি আমরা কিছু অভিষেক সঞ্জু, এরা তো থাকবে, এরা থাকলে বৈভব সূর্যবংশী অত সহজে ওপেনিং করার চান্স পাবে না। হয়তো ওই যে 3টে ম্যাচের মধ্যে দুটো জিতে গেল, একটা বাকি আছে লাস্টে, তখন একটা দিতে পারে, এরকম, ঠিক আছে, এরকম রেস্ট দিয়ে এরকম দিতে পারে। আর নতুন কিছু প্লেয়ার, আর যারা পুরনো ছিল, ঈশান কিষান দুবে, তিলক বর্মা, নতুন যারা ঢুকেছে, আবার কামব্যাক হয়েছে, নীতিশ কুমার রেড্ডির কামব্যাক হয়েছে। তারপরে হচ্ছে তোর এখানে ওয়াশিংটন সুন্দরকে কেন নিয়েছে আমি জানি না, টিমের মধ্যে অ্যাজ এ ব্যাটসম্যান নিয়েছে নাকি বোলার হিসেবে নিয়েছে, অলরাউন্ড হিসেবে ওই কন্ডিশনে আমার মনে হয় না ওয়াশিংটন সুন্দরের এখানে টিমে জায়গা হচ্ছে, অক্ষর প্যাটেল আছে, এটা ঠিক। তো ওয়াশিংটন সুন্দরকে নিয়েছে। আর হচ্ছে তোর এদিকে রবি বিষ্ণোই একটা কিন্তু এখানে সারপ্রাইজিং সিলেকশন ছিল আমার, কিন্তু এটা কোনোভাবে আমি এটা আন্দাজও করতে পারিনি। রবি বিষ্ণোই শুধু আমি বলে না, বড় বড় তাবর অ্যানালাইসিস যারা করে তারাও কিন্তু দেখ, এখানে আবার একটা ওই যে বললাম না, পজিটিভ আর নেগেটিভ, যেখানে বেঞ্চ রিজার্ভ বেঞ্চে বসেছিল রবি বিষ্ণোই, রিজার্ভ বেঞ্চে কি রাজস্থানের, ইন্ডিয়ারও না, রাজস্থানে কিন্তু ছিল জাদেজা আর রবি বিষ্ণোই, আমরা জানি ওরাই খেলবে, ঠিক আছে। তোর কি মনে হয় ইয়েকে কেন নিল? ওটাই তো বলছি, আমার মনে হয় না যে এখানে, দেখ এখানে আমার মনে হয় যে এক্সপেরিয়েন্স, হ্যাঁ এক্সপেরিয়েন্স তো অবশ্যই, আর ও কিন্তু টিমের পার্মানেন্ট মেম্বার ছিল একটা টাইমে। আর ওই যে আমরা সবসময় একটা আলোচনা করি না, লেগ স্পিনারের ভাই সবসময় একটা দাম থাকে, আর কি লেগ স্পিনার বলতে গেলে এখন কিন্তু সেরকম কোনো লেগ স্পিনার চাহালকে তো নেবে না, এটা ভেবেই রেখেছে, ঠিক আছে। ও মানে রাইট হ্যান্ডারদের লেগ স্পিনার, কুলদীপ যাদবের মতো লেগ স্পিনার না, ঠিক আছে। তো এই একটা চান্স আছে। আর হচ্ছে ওকে রিওয়ার্ড দেওয়া হয়েছে, আমি মনে করি যে এখান থেকে এতদিন ধরে ওকে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছিল, এত বছর ধরে তো ছিল, কিছু বছর কিছুটা টাইম পিরিয়ডে কিন্তু পুরো ইন্ডিয়ার পার্মানেন্ট মেম্বার ছিল, তো চাহালের পর থেকে আর কি। তো এখান থেকে ওকে রিওয়ার্ড দেওয়া হয়েছে। আর রবি বিষ্ণোই ভালো টাচে ছিল, যখন প্রথম দিকে খেলছিল ভালোই টাচে ছিল, উইকেট টেকার প্লেয়ার আছে। আর ওদিকে হচ্ছে তোর ইয়েকে নিয়েছে, মোহাম্মদ সিরাজের আবার এন্ট্রি হয়েছে টি20 টিমের মধ্যে, যেহেতু জসপ্রীত বুমরাহ একটা এক্সপেরিয়েন্সের জন্য এখানে নেওয়া হয়েছে। হার্ষিত রানা রিসেন্ট ফর্মও দেখ ভাই, সিরাজে ওটাই তো অবশ্যই, ও বাবা আগুন 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 একদম। তারপরে হচ্ছে হার্ষিত রানা চোটে জানি না, হয়তো এতদিনে ঠিক হয়েও গেছে বলতে গেলে। আর প্রিন্স যাদব একটা সিলেকশন আছে, যেটা কিন্তু বলবো না যে শক করেছে, কারণ ও ওরকম ফোর্স করেছে সিলেক্টরদের নেওয়ার জন্য। ওডিআই টিমে তো নিয়েছিল প্রিন্স যাদবকে, আর আমার মনে হয় ওর এটার পিছনে যদি মেন কোনো রিজন থেকে থাকে, এক হচ্ছে ওর ফিটনেস, আর 140-এর উপরে কন্টিনিউ বল করতে পারে। আমার মনে হয় এই একটা রিজন আছে, যে আর টি20-তে থেকেই তো নিয়েছে না, ওখান থেকে সিলেক্ট করেছে। হ্যাঁ, তো আমার মনে হয় মোহাম্মদ শামি রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু এখানে প্রিন্স যাদবকে নিয়েছে, কারণ ও সিমের উপরে বল করে, এও সিমের উপরে বল করে, সেম টু সেম। যখন সিলেক্ট করবে না, কিছু কম্বিনেশন রেখেই কিন্তু চেঞ্জ করবে, ঠিক আছে, ওর পরিবর্তে। হ্যাঁ ওইটাই। আর ওই রকম কন্ডিশনে, ইংল্যান্ডের মতো কন্ডিশনে কিন্তু ওখানে প্রিন্স যাদব খেলে যেতেও পারে, আমি ওখানে গ্যারান্টি নেই কোনো। আয়ারল্যান্ডে না খেললেও ইংল্যান্ডে আমার মনে হচ্ছে কামব্যাক করতে পারে। মোটামুটি দেখা যাচ্ছে যা পুরোপুরি ইউথ একটা টিম আছে, শ্রেয়াস আয়ারের দায়িত্বে পড়েছে। শ্রেয়াস আয়ার ভালো একজন মানুষও, ভালো একজন প্লেয়ারও। টি20-তে রিসেন্টলি খুব সুন্দর নিজেকে এলিভেট করেছে, ওখান থেকে এসে লাস্ট দুটো সিজন যদি দেখি আমরা, 500-এর উপরে সিজনও রয়েছে, ঠিক আছে, শ্রেয়াস আয়ারের নামে। লাস্ট 3টে সিজন যদি দেখি, 2024-এর থেকে যদি দেখি আমরা, 300, 400, 500 করে রান হয়েছে প্রত্যেক সিজনে হিসাবে, তো তোর 100-এ 100। কিন্তু আরেকটা যেটা বলি, যে তোর মানে প্লেয়ারদের এনকারেজ করা, যে পিছন দিক দিয়ে পুশ ব্যাক করা, এর মধ্যে এটা কিন্তু শ্রেয়াস আয়ারের বিশাল বড় ভূমিকা, যেটা আমরা বুঝতে পারিনি কখন বলতো। 2024 যখন কলকাতা যেতে পুরো ক্রেডিট কিন্তু গৌতম গম্ভীর নিয়ে যায়, কিন্তু প্লেয়ারদের ইন্টারভিউ আমি দেখেছি এক এক করে, ওরা প্রত্যেকে বলেছে শ্রেয়াস আয়ার যে ফ্রিডম আমাকে মাঠে দেয়, ঠিক আছে, যে অ্যাজ এ বোলার বল বা অ্যাজ এ ব্যাটসম্যান, বিশেষ করে বোলারদের ক্ষেত্রেই বলা যায় এটা, যে যেই ফ্রিডমটা দেয়, যে ইউ ফিল লাইক ইউ বোল,
ইউ বল, অবশ্যই পরিষ্কার হিসাব। শশাঙ্ক সিং এর মতো প্লেয়ারকে বল করিয়েছে, ওটাই তো। ঠিক আছে, এতগুলো ম্যাচে কিন্তু এরকম ভাবে ফিল্ডিং মিস করেছে। আমি এরকমও দেখেছি যে শশাঙ্ক সিং ফিল্ডিং মিস করলো, পরের ওভার তাকে টেনে এনে বল করালো, কি জন্য? কনফিডেন্স দেওয়ার জন্য। এই যে ছোটখাটো জিনিসগুলো একটা ক্যাপ্টেনের মধ্যে কিন্তু মানুষে দেখে, যে অন্তত যে প্লেয়াররা ভালোবাসে যে না আমার এরকম একটা ক্যাপ্টেন আছে, যে হচ্ছে আমি সৌরভ গাঙ্গুলিকে যেমন এখনো অবধি সবাই ভালোবাসে, না, এরকম টাইপের। যে একটা প্লেয়ারকে 2-3টে ম্যাচ দিয়ে ভাই তাকে জাজ করা যায় না, ঠিক আছে, এটা ঠিক কথা। তাকে কিন্তু কন্টিনিউ এনকারেজ করে তাকে কিন্তু পারফরমেন্স দিয়ে খেলানো দরকার, মানে তার মধ্যে দিয়ে কিন্তু তাদের পারফরমেন্স তুলে আসবে, যেটা হচ্ছে আমাদের সারপঞ্চ সাহেব এটাকে দেখিয়েছে পাঞ্জাবে। হ্যাঁ, আর এমন কি তুই এই যে সিলেকশনটা করেছে, এই যে প্লেয়ারগুলোকে নিয়েছে, তুই যাদের বাদ দিয়েছে, ঠিক আছে, ওই বাদ দেওয়া প্লেয়ারও যদি তুই 11 বানাস, ইন্ডিয়ার কাছে এত কুশন রয়েছে এখন, ওই বাদ দেওয়া প্লেয়ারও প্লেইং 11 বানালে কিন্তু ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে আসবে, ঠিক আছে, এরকম একটা ইয়ে রয়েছে। তো বাদ গেছে যারা, তাদের কথাও যদি বলি আমরা, ঠিক আছে, এক এক করে নাম বলছি, কেন বাদ গেছে তুই বলবি শুধু, ঠিক আছে, কেন বাদ গেছে? বাদ গেছে সবার প্রথমে হলো চান্স পাবে না, রাজাত পাতিদার কেন চান্স পায়নি বল? আমি তো ভাই আমি তো কোনো কারণ দেখছি না। ক্যাপ্টেন্সি বাদ দিলাম আমি, কিন্তু টিমে চান্স না পাওয়ার মতো। একটা কথা বলবো, সিলেক্টরের মধ্যে ঝগড়া হয়েছে আমার মনে হচ্ছে, হতে ঠিক বাধ্য। আছে, রাজাত পাতিদার এই ফর্ম এখন, আর ওর মধ্যে যে 6 সিজিং অ্যাবিলিটি আছে না এখন, অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশীর পরে যদি কেউ থেকে দেখে এখন ইন্ডিয়ান প্লেয়ার, সেটা কিন্তু রাজাত পাতিদারই রয়েছে। অবশ্যই ক্যাপ্টেনশিপ তো আছেই, তার মধ্যে মিডল অর্ডারে নেমে 500-র একটা সিজন দেওয়া, ঠিক আছে, তার মধ্যে প্রায় 498 কত সামথিং এরকম, কিন্তু তার মধ্যে টিমকে দুবার ভাই ফাইনালে উঠানো, দুবার করে প্লাস ফাইনালে জেতানো, ঠিক আছে, প্লাস আরসিবির মতন। তো আমার মনে হয় একটাই কারণ এর পিছনে, যে ওকে সিলেক্ট করেনি, কেন বলতো? 4 নম্বরের প্লেয়ার, 4 নম্বরে কে আছে? শ্রেয়াস আয়ার, বসিয়ে রাখতো। আমার মনে হয় দুজনের মধ্যে ডিবেট হয়েছে, যেহেতু আমরা ভাই শুনি না লাইভ, ক্যাপ্টেন্সি ডিবেট হয় না, প্লেয়ার হিসেবে, যে আমি এখানে 4 নম্বরের প্লেয়ারকে আমার দ্বিতীয় দরকার আছে নাকি, ঠিক আছে, এখন 5 নম্বরের জন্য 5 নম্বরে তিলক বর্মা আসলে প্যাচটা লাগিয়েছে, ঠিক আছে, তিলক বর্মাকে নিয়ে কিছু বলা হলো না, তিলক বর্মাকে কিন্তু আমরা ভেবেছিলাম টিম থেকে বাদ হবে। হ্যাঁ, এই জিনিসটা এখানে আমরা পুরোপুরি শক হয়েছি সবথেকে এই টিমটার মধ্যে যদি কেউ, সেটা হচ্ছে তিলক বর্মাকে নিয়ে। তো তিলক বর্মা কিন্তু এখানে ভাইস ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয়েছে, জানি না কেন, ঠিক আছে, এটা আপনারা কমেন্ট করে জানান যে তিলক বর্মাকে আপনারা কেউ এক্সপেক্ট করেছিলেন কিনা ভাইস ক্যাপ্টেন দেওয়া হবে ওকে। তো 5 নম্বরে এখন যা দেখা যাচ্ছে ও লোয়ার অর্ডারে খেলছে, আর রাজাত পাতিয়ালার জায়গা হবে না, আর হবে না, যে এখন এমন না যে পাবে না, এখন আর হবে না। হ্যাঁ, তো আরেকটা প্লেয়ার যে আছে সেটা হচ্ছে ভুবনেশ্বর কুমার। এটা বল, প্লেয়ারকে খুব আশা করেছিলাম, হার্ট ব্রেক, এটা ঠিক, প্রপার হার্ট ব্রেক। যদি এখানে কোন এখানে কোনো কি করবে প্লেয়ারটা, আর কি করবে বল না, তুই এবার বলতে, আমরা বলতে পারি যে ঠিক আছে রাজাত পাতিয়ালার চান্স পেল, ঠিক আছে, কিন্তু আমি ভুবনেশ্বর কুমারের প্রতি টেবিল টুকে বলতে পারবো, আমি একটা কথা বলেছিলাম, কেন চান্স দেবে, আমি একটা এর আগে একটা ভিডিওতে একটা কথা বলেছিলাম, তোর মনে আছে কিনা জানি না, ভুবনেশ্বর কুমার ইন্ডিয়ান টিমে চান্স পাওয়া অত সোজা হবে না, কারণ ইন্ডিয়ান টিম, সিলেক্টর, কোচেস সবাই একটা জিনিসই মাথায়, ইয়াং টিম, নতুন টিম, যেটা আমি ফিউচারে নিয়ে যেতে পারবো, কিছু করে দিয়ে যেতে পারবো। ভুবনেশ্বর কুমার আমি এখনো অবধি দেখিনি কেউ এরকম বয়স্ক প্লেয়ার এসে এত এক্সপিরিয়েন্স থাক যাই থাক এসে যে ইন্ডিয়া টিমে পরে চান্স পেয়েছে। এটাও ঠিক আছে, আবার এখনকার ইন্ডিয়ান টিম আবার আগের মতো নেই। আবার কিছু কোচ আর ম্যানেজমেন্টের কি বলতে, একটা সিনিয়র প্লেয়ার ঢুকে না টিমটাকে বিগড়ে দেয়, ঠিক আছে। ভুবনেশ্বর কুমারকে নিয়ে হয়তো এরকম ডাউট আসবে না, কিন্তু আমার মনে হয় যে ভুবনেশ্বর কুমার চান্স না পাওয়ার একমাত্র কারণ হচ্ছে ওর এজ, আর কিচ্ছু না। এখান থেকে আমার মনে হয় না আর পাবে, নালে এরকম পারফরম্যান্স ভাই, আর শুধু এই বছর না, শুধু এই বছর না, গত বছর কোনোদিন ফ্লপ তো যায়নি, আর এক্সট্রাঅর্ডিনারি ছিল গত বছর আর এই বছর আইপিএল। একটা ফাস্ট বোলার আইপিএল এ 200-র উপরে উইকেট নেওয়া ভাই, চারটিখানে কথা। আর এই বছর সবচেয়ে সারপ্রাইজ করেছে ভাই ইকোনমি, 8-এর নিচে আইপিএল ইকোনমি ভাই, পারফরম্যান্স নিয়ে কোনো কথা নেই, কিন্তু ব্যাড লাক, ব্যাড লাক কিছু বলে না, এজ সামনে চলে 28টা উইকেট না। আর একটা যদি এরকম টাইপের প্লেয়ার থাকে, কুনাল পান্ডিয়া, যতদিন অক্ষর প্যাটেল আছে ততদিন চান্স নেই। ওয়াশিংটন সুন্দর অক্ষর প্যাটেলকে একই রকম ওরা স্কিল সেটের প্লেয়ার রেখেছে, কুনাল পান্ডিয়া এখান থেকে অত চান্স পাওয়ার সুযোগ নেই। আমি কুনাল পান্ডিয়াকে নিয়ে এত কিছু বলছি না, কারণ যেহেতু অক্ষর প্যাটেল আছে। আর যদি দুটো প্লেয়ার হচ্ছে কুলদীপ যাদব আর রিঙ্কু সিং, এদের দোষটা কোথায় বল? এদেরকে টিমের থেকে কেন বাদ দেওয়া হয়? দেখ, আমি রিঙ্কু সিং এর ব্যাপারটা পরে আসছি, আমি কুলদীপ যাদবকে ভাই ওর স্কোয়াডে থেকেও বেচারা। তুই আমাকে একটা কথা বল, এখন যদি ইন্ডিয়ার কথা বলা হয় অল ফরম্যাটে, শুধু একটা ফরম্যাটে না, যে ইন্ডিয়ার বেস্ট স্পিনার কে? কুলদীপ যাদব, কোনো ডাউটই আসবে না মাথায়। চাহালের পরে যদি কেউ সেই কান্ডারিটা ধরে থাকে, সেটা কিন্তু কুলদীপ যাদব। সে টেস্টে হোক কিংবা টি20-তে হোক কিংবা ওডিআইতে হোক, তাহলে ওকে কেন বাদ দেওয়া হচ্ছে? যে কোনো সিচুয়েশন হোক, যে কোনো কন্ডিশন হোক, উইকেটের কন্ডিশন যা খুশি হোক, যা খুশি দেশ হোক,
কুলদীপ যাদবের টার্ন না পেলেও কুলদীপ যাদবের কিন্তু কোনো রকম কোনো রিপ্লেসমেন্ট নেই ভাই একটা কথাই বলবো, কুলদীপ যাদব #আনলাকি হ্যাঁ, সত্যি এছাড়া আমার মনে হয় না কোনো রিজন আছে। পাবে না যে এমন না, কিন্তু এটা কিন্তু এই যে ইংল্যান্ড সিরিজ এটা মানে আগামী 2-3 মাসের জন্য কোনো রকম গল্প নেই কিন্তু, তাহলে ঠিক আছে। তারপরে রিঙ্কু সিং এর দোষটা কোথায় বল তুই? ও তো বসে বসে থাকলো পুরো একদম। যেই কটা ম্যাচ খেলিয়েছে ভালো খেলেছে, KKR এর হয়ে সিজনে ভালো ছিল, বেস্ট রান গেটারও বলা যেতে পারে, সেকেন্ড বেস্ট রান গেটার, 400-র উপরে রান করেছে। তাহলে রিঙ্কু সিংকে বা কেন বসানো হলো বল? শিবম দুবে রয়েছে ওখানে, নীতিশ কুমার রেড্ডি আসাতে কিন্তু এখানে আমার মনে হয় যে যেহেতু একটা স্কিল সেট নিয়ে আসে রিঙ্কু সিং, আমি বলবো না একটা, কারণ ও ফিল্ডিং এ থাকা মানে দুটো স্কিল সেটের সময় একটা প্লেয়ার বেশি খেলা আমি মনে করি। আমার মনে হয় যখন সিলেক্টররা সিলেক্ট করে না, দুটো প্লেয়ারকে মধ্যখানে রেখে কিন্তু সিলেক্ট করে। অবশ্যই তুই বলে না শিবম দুবে, সবাই তো আর একমত হতে পারে না। হ্যাঁ হচ্ছে রিঙ্কু সিং, এই দুজনের মধ্যে ডিসাইড করে কাউকে। শিবম দুবে কি দেবে? বোলিং দেবে আর হচ্ছে ফিনিশার। কিন্তু ফিনিশার অবশ্যই রিঙ্কু সিং অনেক বেশি আরো রিলায়েবল প্লেয়ার আমি মনে করি। ওই যে ওই একটাতে মার খেয়ে গেছে বোলিং, আমার মনে হচ্ছে ওটাই। আর এর থেকে আমি মনে হয় ফিল্ডিংটা কিন্তু কেউ দেখলো না, ফিল্ডিংটা কিন্তু দেখলো না। রিঙ্কু যে তিরিং বিরিং করে ফিল্ডিং, একটা প্লেয়ার বেশি থাকা রিঙ্কু সিং মাঠে থাকা মানে কি আবার কি 10-15 রান এক্সট্রা সেভ করে। তো আপনারা কমেন্ট করে জানান যে এদের কেন বাদ দেওয়া হলো বা কাকে নেওয়া হলো না বলে আপনারা মানে বাজে লাগছে, সত্যি কথা বলতে গেলে এদের বাজে লাগছে। তো সময় নষ্ট না করে, সময় তো অনেক নষ্ট করেছি বলতে গেলে, তো বেস্ট 11 এর উপরে আসি আমরা। বেস্ট 11 কি হতে পারে, ঠিক আছে? এখান থেকে তো সবার প্রথমে দেখ এইটাই হতে পারে বেস্ট 11, যে যা ছিল সেরকম টিমই থাকবে, দু একটা শুধু চেঞ্জেস আসবে এর মধ্যে। যেমন বৈভব সূর্যবংশী খেলবে না, প্রথমেই বলে দিচ্ছি এটা, কারণ বৈভব সূর্যবংশী খেলার এখানে কোনো সুযোগ দেখছি না আমি। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন দুজনে ওপেনার, একদম খোদাই করা আছে, ঠিক আছে। 3 নাম্বার প্লেয়ার ওয়ার্ল্ড কাপে দেখেছি আমরা যে বেস্ট প্লেয়ার রয়েছে ঈশান কিষানই থাকবে। 4 নম্বরে সোজা চলে আসবে একদম সূর্যকুমার আউট, শ্রেয়াস আয়ার ইন। 4 নম্বরে ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার চলে আসলো। তিলক বর্মা ভাইস ক্যাপ্টেন তারপরেই আসবে, কারণ তিলক বর্মা আর কোনো জায়গা নেই এখন, কিন্তু তিলক বর্মা একদম লোয়ার মিডিল অর্ডারে বা লোয়ার মিডিল অর্ডারেই খেলে। লাস্টে এসে ও 10 বল পাবে, 10 বলে ওর ফর্ম রিসেন্টলি যেটা দেখা গেছে আর কি, কিছু কিছু প্লেয়ার হয় আনলাকি, তো তিলক বর্মা হয় লাকি। বেশি দিনের না, এটা আমি বলে দিচ্ছি তোকে, ফর্ম যদি না দেখাতে পারে বেশি দিনের না। এই আয়ারল্যান্ড সিরিজ কিন্তু ওর কাছে ক্রুশাল হতে চলেছে। শিগগিরই দেখতে চলেছি এটা। শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন, সঞ্জু স্যামসন ভাইস ক্যাপ্টেন হবে না, কে বলতো ভাইস ক্যাপ্টেন হবে? ঈশান কিষান। আমি খুব শিগগিরই এই জিনিসটা দেখতে চলেছি অবশ্যই। তো তিলক বর্মা এখানে 5 নম্বরে থাকবে ফিনিশার হিসাবে। 6 নম্বরে তার সঙ্গে যোগ দেবে হচ্ছে শিবম দুবে, যে ছিল 6 নম্বরের প্লেয়ার, 6 নম্বরে ওই থাকবে। 7-এ থাকবে এখানে আকসার প্যাটেল, 8-এ থাকবে নীতিশ কুমার রেড্ডি। আমার 8 নম্বর অব্দি প্লেয়ার চলে আসলো যারা ব্যাট করতে পারে আর খুব সুন্দর ব্যাট করতে পারে। আকসার প্যাটেলকে বাদ দেবে না, কারণ ওয়ার্ল্ড কাপে ভাই বড় ম্যাচের পারফর্মার ভাই, পরিষ্কার কথা। তো এখানে লেফট আর্ম স্পিনারও নিয়ে আসে একটা, ঠিক আছে। নীতিশ কুমার রেড্ডি স্লোয়ার মিডিয়াম পেস, আর IPL-এ ভালো বল করেছে কিন্তু নীতিশ কুমার রেড্ডি। আমি আর অন্য প্লেয়ারকে দেখছি না যে এখানে বসানোর প্রপার বোলার নিলে তাহলে 7 নম্বর অব্দি ব্যাটসম্যান থাকবে। আর গৌতম গম্ভীরকে আমরা যা চিনি, গৌতম গম্ভীর 8 নম্বর অব্দি ব্যাটার খেলিয়েই ছাড়বে, ঠিক আছে। আর ওখানে তাহলে 9, 10, 11 থেকে একে বরুণ চক্রবর্তী কনফার্ম স্পট, আর হচ্ছে তোর আর কে আছে হর্ষদীপ সিং এর কনফার্ম স্পট। আর ওইদিকে দুজনের মধ্যে কনফিউশন হতে পারে, সেটা হচ্ছে মোহাম্মদ সিরাজ আর হর্ষিত রানা 11 নম্বর প্লেয়ার। কোন ফাস্ট বোলারটা খেলবে? হর্ষিত রানা যদি ফুল ফিট থাকে তাহলে হর্ষিত রানা খেলবে। জামাই বাবু যদি ফিট থাকে অবশ্যই হর্ষিত রানা চলে আসবে। আর নালে মোহাম্মদ সিরাজ। যদি আমি বলি মেরিটে কাকে এখন নেওয়া উচিত, আমি বলবো মোহাম্মদ সিরাজকে নেওয়া উচিত। আমার মনে হয় মোহাম্মদ সিরাজই খেলবে প্রথম দিকে। এটা কিন্তু ফিউচারও দেখতে পারে। তো এটা মোটামুটি বেস্ট 11 হতে চলেছে আয়ারল্যান্ড সিরিজের জন্য আর হচ্ছে ইংল্যান্ড সিরিজের জন্য। আর হচ্ছে আরেকটা টিমও দিয়েছে এশিয়ান গেমসের, ওটা নিয়ে এখন আলোচনা করলাম না, ওর মধ্যে অনেক সময় আসবে, ওটা এশিয়ান গেমসের আগে ওটা নিয়ে আলোচনা করব। তো আমাদের বেস্ট 11 আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান, এবং আপনাদেরটাও পাঠান। আশা করছি এর আশেপাশে হবে, খুব একটা ডিফারেন্স হবে না আশা করছি এটা নিয়ে। আমার মানে উপর দিয়ে কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হলে স্কোয়াডও কেমন লাগলো এটাও আপনারা জানান, আমাদের অ্যানালাইসিস সেটাও একবার জানিয়ে দেবেন। আর যাওয়ার আগে একবার ভিডিওটাকে লাইক করে দিয়ে যান, চ্যানেল সাবস্ক্রাইব করে দেন যদি সাবস্ক্রাইব না করা থাকে, তো আর বেল আইকনটা একটু জাগো আমাদের একটু সাপোর্ট করো। তো আজকের মতো এইটুকু রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।